হ্যালো এভরিওয়ান, ব্ল্যাঙ্ক পেজের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ একটা আবার নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজ আমরা আবার আমাদের যে সিডিপি সেই সেকশনেই আবার ফিরে আসব। সিটেট পেপার 1 ফেব্রুয়ারি 2014, 2014 সালের ফেব্রুয়ারিতে যে সিটেট পেপার 1 এক্সামটা হয়েছিল তার সিডিপির কোশ্চেনগুলো আজকে আবার আমরা আলোচনা করব। আগের দিন আমরা বাংলার করেছি, যেটা টপ 150 কোশ্চেন আমরা এনেছিলাম। সেটার ফার্স্ট পার্ট এসছে আগের দিন, 5টা পার্ট ওটার আসবে। তো আমরা একদিন সিডিপি একদিন বাংলা এরকম করে করব, ঠিক আছে? বেশি দেরি না করে ফার্স্ট কোশ্চেনের দিকে চলে যাই। ইন দ্য প্রোগ্রেসিভ মডেল অফ এডুকেশন as implemented by CBSE, socialization of children is done in such a way so as to expect them to। তাহলে সিবিএসই এর প্রগতিশীল শিক্ষা মডেলে শিশুদের সামাজিকীকরণ এমনভাবে করা হয় যাতে তারা give up time consuming social habits and learn how to score good grades। সময় নষ্টকারী সামাজিক অভ্যাস ত্যাগ করে ভালো নম্বর পেতে শেখে। বি অ্যান অ্যাক্টিভ পার্টিসিপেন্ট ইন দ্য গ্রুপ ওয়ার্ক অ্যান্ড লার্ন সোশ্যাল স্কিলস। দলগত কাজে সক্রিয় অংশগ্রহণ করে এবং সামাজিক দক্ষতা শেখে। prepare themselves to conform to the rules and regulations of society without questioning। প্রশ্ন না করে সমাজের নিয়ম মেনে চলতে প্রস্তুত হয়। accept what they are offered by the school irrespective of their school social background। তাহলে সামাজিক পটভূমি যাই হোক, বিদ্যালয় যা দেয় তা মেনে নেয়। তাহলে এখানে বলেছে প্রোগ্রেসিভ মডেল। প্রোগ্রেসিভ মডেল মানে হচ্ছে প্রগতিশীল শিক্ষা। সেখানে কি বলা হয়, শিক্ষার্থীকে শুধুমাত্র যে বইমুখী না করে সমাজের ভিত্তিতে সামাজিকভাবে দক্ষ ও সক্রিয় করা হয়, তাই তো? তাহলে সিবিএসই এই যে প্রোগ্রেসিভ মডেলটা এনেছে সেখানে গ্রুপ ওয়ার্ক, কোঅপারেশন, পার্টিসিপেশন ইত্যাদির মাধ্যমে সোশ্যালাইজেশন করা হয়। তাহলে সবচেয়ে বেস্ট অ্যান্সার কি? বি অ্যান অ্যাক্টিভ পার্টিসিপেন্ট ইন দ্য গ্রুপ ওয়ার্ক অ্যান্ড লার্ন সোশ্যাল স্কিলস, এটা হচ্ছে সবচেয়ে বেস্ট। বাকিগুলো কেন হবে না? এ হচ্ছে give up time consuming social habits and learn how to score good grades। তাহলে শুধুমাত্র কি মার্কস আমরা ভালো পাবো তার জন্য কি আমাদের প্রোগ্রেসিভ মডেল ঠিক ঠিক বটে? মানে প্রোগ্রেসিভ মডেলে কি আমরা শুধু মার্কস ওরিয়েন্টেড থাকে থাকে না। সি প্রিপেয়ার দেমসেলভস টু কনফর্ম টু দ্য রুলস অ্যান্ড রেগুলেশনস অফ সোসাইটি উইদাউট কোয়েশ্চেনিং। প্রশ্ন না করে নিয়ম মানা প্রোগ্রেসিভ এডুকেশনের বিরুদ্ধে। accept what they are offered by the school irrespective of their social background। শিক্ষার্থীর সোশ্যাল ব্যাকগ্রাউন্ড উপেক্ষা করা ইনক্লুসিভ এডুকেশনের বা প্রোগ্রেসিভ এডুকেশনের কিন্তু পুরোপুরি বিরোধী। তাহলে সবচেয়ে বেস্ট অ্যান্সার হচ্ছে আমাদের বি। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ বেসড অন ভাইগটস্কিজ সোশিও কালচারাল থিওরি। নিম্নলিখিত কোনটি ভাইগটস্কির সমাজ সাংস্কৃতিক তত্ত্বের উপর ভিত্তি করে? এ অপারেন্ট কন্ডিশনিং, রেসিপ্রোকাল টিচিং পারস্পরিক শিক্ষাদান, কালচারাল নিউট্রাল কগনিটিভ ডেভেলপমেন্ট সংস্কৃতি নিরপেক্ষ জ্ঞানীয় বিকাশ, ইনসাইট লার্নিং অন্তর্দৃষ্টিমূলক শিক্ষা। তাহলে বলেছে ভাইগটস্কির ভাইগটস্কির উপর ভিত্তি করে। তাহলে ভাইগটস্কি তত্ত্ব যেটা আছে, সোশিও কালচারাল ডেভেলপমেন্ট থিওরি, সেটা যদি তোমরা পড়ে থাকো তাহলে সেখানে দেখবে রেসিপ্রোকাল টিচিং সম্বন্ধে তিনি কিন্তু কথা বলেছেন। রেসিপ্রোকাল টিচিং কি? এখানে শিক্ষক শিক্ষার্থী পরস্পর পরস্পর আলোচনা করে, কোশ্চেনিং করে, সামারাইজ করে, এইগুলির মাধ্যমে তারা শেখে। সেটাই হচ্ছে রেসিপ্রোকাল টিচিং। বাকিগুলো অপারেন্ট যে কন্ডিশনিং সেটা তো ভাইগটস্কি নয়, সেটা তো স্কিনারের। কালচার নিউট্রাল কগনিটিভ ডেভেলপমেন্ট, এটা ভাইগটস্কি কালচারের গুরুত্ব দিয়েছেন, কিন্তু কালচার নিউট্রাল নয়, তিনি কালচারের প্রতি বেশি গুরুত্ব দিয়েছেন। ইনসাইট লার্নিং, এটা তো কোহলারের থিওরি, তাহলে ভাইগটস্কির সঙ্গে যাচ্ছে বি। নেক্সট কোশ্চেন, a teacher says to her class, as individual assignments are designed to help individual students learn more effectively, all students should complete assignments prescribed without any assistance। She is referring to which of the following stages of Kohlberg's moral development। তাহলে একজন শিক্ষক বলেন, ব্যক্তিগত অ্যাসাইনমেন্ট শিক্ষার্থীদের আরও কার্যকরভাবে শেখাতে সাহায্য করে, তাই সকলেরই কোনো সাহায্য ছাড়া নির্ধারিত কাজ সম্পূর্ণ করা উচিত। তিনি কোহেলবার্গের নৈতিক বিকাশের কোন স্তরকে নির্দেশ করছেন? তাহলে শিক্ষক বলছেন যেহেতু সবারই জন্য অ্যাসাইনমেন্ট আলাদা করে দেওয়া আছে, তাহলে সবাই নিজে নিজেই করার চেষ্টা করবে, কারো কাছে কোনো সাহায্য নেবে না। তাহলে শিক্ষক কোন স্তরে আছে? তাহলে কোহেলবার্গের থিওরি মোরাল ডেভেলপমেন্ট যারা পড়েছো তোমরা জানবে সেখানে অনেকগুলি স্টেজ আছে, তাই তো? 3টি স্টেজ আছে, তার মধ্যে অনেকগুলি ভাগ আছে, 6টি ভাগ আছে, তাই তো? তাহলে এখানে শিক্ষক কি বলছেন, সবাইকে নিয়ম মেনে অ্যাসাইনমেন্ট নিজে করতে হবে। এটি কিসের মধ্যে পড়ছে? ডিউটি বেসড, যেটা
যেটা আমরা ল অ্যান্ড অর্ডার পড়েছি, তাই তো? ল অ্যান্ড অর্ডার কোথায় আসে? এ, কনভেনশনাল স্টেজ 4, ল অ্যান্ড অর্ডার, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। পোস্ট কনভেনশনাল স্টেজ 5, সোশ্যাল কনস্ট্রাক্ট। সোশ্যাল কনস্ট্রাক্টে কি ব্যক্তি নিয়ম করে প্রশ্ন করতে পারে, এটা হাই হাই হায়ার অর্ডারে চলে যাচ্ছে। পানিশমেন্ট অ্যাভয়েডেন্স, এটা তো নিচুর দিকে। পানিশমেন্ট অ্যাভয়েডেন্স স্টেজে কাজ, এখানে কি হয়, শাস্তি এড়াতে চেষ্টা করে। আর ইন্ডিভিজুয়ালিজম অ্যান্ড এক্সচেঞ্জ, এখানে কি, এখানে পার্সোনাল বেনিফিট দেখে। মানে হয়তো কোনো কাজ করতে কোনো ছেলেকে পাঠালে যে দোকান থেকে এটা কিছু এনে দাও, তাহলে সে বলবে এটাতে আমি কি পাবো, তাহলে তাকেও কিছু টাকা আরে দিলে সে কাজটি করবে। এগুলো সব কিন্তু ফার্স্ট স্টেজে, তাই না? আর সবচেয়ে বেস্ট এখানে যাচ্ছে কনভেনশনাল স্টেজ 4, ল অ্যান্ড অর্ডার। না মানলে, যে কাজ দেওয়া আছে ল না মানলে তার পানিশমেন্ট পাওয়া হবে বা মানা উচিত ল, ওইটা। নেক্সট, 14-year-old Devika is attempting to develop a sense of herself as a separate, self-governing individual. She is developing. 14 বছর বয়সে দেবিকা নিজেকে একজন স্বতন্ত্র ও আত্মনিয়ন্ত্রিত ব্যক্তি হিসেবে গড়ে তোলার চেষ্টা করছে। সে বিকাশ করছে কিসের? হেট্রেড ফর রুলস, নিয়মের প্রতি ঘৃণা, অটোনমি, স্বায়ত্তশাসন, টিনেজ অ্যারোগ্যান্স, কিশোরসুলভ অহংকার, ম্যাচুরিটি, পরিপক্কতা। তাহলে অটোনমি মানে কি? নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার ক্ষমতা, ঠিক আছে? তাহলে সেটা কিসে নিতে পারবে? স্বায়ত্তশাসনে। তাহলে বি হচ্ছে আমাদের অ্যান্সার। হেট্রেড ফর রুলস, রুলসের প্রতি হেট্রেড, অটোনমি নয়, ঠিক আছে? টিনেজ অ্যারোগ্যান্স, এটা নেতিবাচক আচরণ। ম্যাচুরিটি হচ্ছে বড় টার্ম। এখানে কি বলছে? 14 বছর বয়সে দেখবা নিজে একজন স্বতন্ত্র আত্মনিয়ন্ত্রিত ব্যক্তি হিসেবে গড়ে তোলার চেষ্টা করছে, তাহলে সেটা কি? নিজে স্বায়ত্তশাসন করছে, তার বি হচ্ছে আমাদের অ্যান্সার। ইন কনটেক্সট অফ প্রোগ্রেসিভ এডুকেশন, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ ট্রু অ্যাকর্ডিং টু জন ডেভি? দেয়ার শুড, আগে কোয়েশ্চেনটা পড়ে নিই। প্রগতিশীল শিক্ষার প্রেক্ষিতে জন ডিউইর মতে নিম্নলিখিত কোন বক্তব্যটি সঠিক? দেয়ার শুড নট বি এ প্লেস ফর ডেমোক্রেসি ইন এ ক্লাসরুম, শ্রেণীকক্ষে গণতন্ত্রের কোনো স্থান থাকা উচিত না, এটা তো হবেই না। স্টুডেন্টস শুড বি এবল টু সলভ সোশ্যাল প্রবলেমস দেমসেলভস, শিক্ষার্থীরা নিজেরাই সামাজিক সমস্যা সমাধান করতে সক্ষম হওয়া উচিত। উচিত বলে কিছু নেই এখানে। দেখি অপশনটা হতে পারে, বাকিগুলো পড়ে দেখি। কিউরিওসিটি ডাজ নট বিলং টু দ্য ইনহারেন্ট নেচার অফ স্টুডেন্টস, রেদার ইট ইজ টু বি কাল্টিভেটেড। কৌতূহল শিক্ষার্থীদের সহজাত নয়, এটি গড়ে তুলতে হয়। এটাও কিছুটা ঠিক লাগছে। নেক্সট, স্টুডেন্টস শুড বি অবজার্ভড অ্যান্ড নট হার্ড ইন দ্য ক্লাসরুম, শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের শুধু দেখা উচিত, শোনা নয়। এটা তো ভুল। এই দুটির মধ্যে একটা হতে পারে। তাহলে জন ডিউইর মতে কি ছিল? শিক্ষা হচ্ছে জীবন, শিক্ষাই জীবন, তাই না? তাহলে তিনি প্রবলেম সলভিং, ডেমোক্রেসি, পার্টিসিপেশন এর উপর বেশি জোর দিয়েছেন। তাহলে সবচেয়ে বেশি পার্টিসিপেশন, ডেমোক্রেসি কোথায় থাকছে? কৌতূহল শিক্ষার্থীদের সহজাত নয়, এটি গড়ে তুলতে হয়। শিক্ষার্থীরা নিজেরাই সামাজিক সমস্যা সমাধান করতে সক্ষম হয়। এখানে পার্টিসিপেশন বেশি, তাই না? ডেমোক্রেসি বেশি, প্রবলেম সলভিং এর ব্যাপারটাও এখানে বেশি। সবচেয়ে বেস্ট অ্যান্সার এখানে বি, সি হচ্ছে না। ঠিক আছে। নেক্সট, এ ডিসঅর্ডার রিলেটেড টু ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন ইজ, ভাষা বোঝার সঙ্গে সম্পর্কিত ব্যাধি হলো অ্যাপ্রাক্সিয়া, ডিসলেক্সিয়া, এসপিচসিয়া, অ্যাফাজিয়া। তাহলে এগুলো যারা লার্নিং ডিসেবিলিটি সম্বন্ধে জানো তারাই পারবে করতে। অ্যাপ্রাক্সিয়া কি? এটা হচ্ছে মোটর ডেভেলপমেন্টের ডিসঅর্ডার, তাই তো? ডিসলেক্সিয়া লার্নিং ডিসঅর্ডার। আর এসপিচসিয়া, এটা কি? এটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার নয়, এটা আলাদা কিছু। অ্যাফেজিয়া হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন ডিসঅর্ডার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। Next, following are the critical views about the theory of multiple intelligences except, বহুবিধ বুদ্ধিমত্তা তত্ত্ব সম্পর্কে নিম্নলিখিত সমালোচনামূলক মতগুলির মধ্যে কোনটি নয়? ইট ইজ নট রিসার্চ বেসড, এটি গবেষণা ভিত্তিক নয়। ডিফারেন্ট ইন্টেলিজেন্সেস ডিমান্ড ডিফারেন্ট মেথডস ফর ডিফারেন্ট স্টুডেন্টস, বিভিন্ন বুদ্ধিমত্তার জন্য বিভিন্ন পদ্ধতির প্রয়োজন। গিফটেড স্টুডেন্টস ইউজুয়ালি এক্সেল ইন এ সিঙ্গেল ডোমেন, মেধাবী শিক্ষার্থীরা সাধারণত একটি ক্ষেত্রে উৎকর্ষ দেখায়। ইট ল্যাক্স এম্পিরিক্যাল সাপোর্ট, এটি পর্যাপ্ত প্রমাণভিত্তিক সমর্থন নেই। তাহলে যদি তোমরা মাল্টিপল ইন্টেলিজেন্সের যে ক্রিটিক্স, ক্রিটিক্যাল ভিউজ, সেগুলো যদি পড়ে থাকো তাহলে সেখানে জানবে বেশিরভাগই সবাই বলে যে এখানে কিন্তু যথেষ্ট পরিমাণে রিসার্চ হয়নি। ঠিক আছে। তারপর গিফটেড স্টুডেন্টস ইউজুয়ালি এক্সেল ইন এ সিঙ্গেল ডোমেন, তাহলে ক্রিটিক্স যারা আছে তারা বলে যে সাধারণত একটি ডোমেনেই এক্সেল কিন্তু করে গিফটেড স্টুডেন্টসরা। তাহলে এটাও একটা আমাদের ক্রিটিক্যাল ভিউ হলো। ইট ল্যাক্স এম্পিরিক্যাল সাপোর্ট, অনেকেই মনে করেন যে এটি
পর্যাপ্ত প্রমাণ ভিত্তিক নেই নয়। তো সবচেয়ে এই ডিফারেন্ট ইন্টেলিজেন্সেস ডিমান্ড ডিফারেন্ট মেথডস ফর ডিফারেন্ট স্টুডেন্টস, এটা কিন্তু থিওরির একটা পজিটিভ ইমপ্লিকেশন। ঠিক আছে, যেহেতু একসেপ্ট বলেছে তাহলে বি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, theory of multiple intelligences cannot be legitimized as it, বহুবিধ বুদ্ধিমত্তা তত্ত্বকে সম্পূর্ণভাবে বৈধ বলা যায় না, কারণ is not possible to measure different intelligences as there are no specific tests, বিভিন্ন বুদ্ধিমত্তা পরিমাপের নির্দিষ্ট পরীক্ষা নেই, does not place equal importance on all seven intelligence, তাহলে এটি সব সাতটি বুদ্ধিমত্তাকে সমান গুরুত্ব দেয় না, is based only on sound empirical studies done by Abraham Maslow throughout his life, এটি শুধুমাত্র আব্রাহাম মাসলোর গবেষণার উপর ভিত্তি করে, is not compatible with general intelligence G, with which is most important, তাহলে এটি সাধারণ বুদ্ধিমত্তা জি এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। যারা মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি পড়েছো, এর প্রধান সমালোচনা কি? বিভিন্ন ইন্টেলিজেন্স মাপার নির্দিষ্ট কিন্তু কোনো স্ট্যান্ডার্ডাইজড টেস্ট নেই। ঠিক আছে, তাহলে সেটা আমরা যদি দেখি, তাহলে এ নাম্বার হচ্ছে ইজ নট পসিবল টু মেজার ডিফারেন্ট ইন্টেলিজেন্সেস অ্যাজ দেয়ার আর নো স্পেসিফিক টেস্ট, এটা তো ঠিক। বাকিগুলো হচ্ছে না কেন? ডাজ নট প্লেস ইকুয়াল ইম্পর্টেন্স অন অল সেভেন ইন্টেলিজেন্সেস, গার্ডেনার কিন্তু সব ইন্টেলিজেন্সেই গুরুত্ব দিয়েছেন, তাহলে এটা হচ্ছে না। is based only on sound empirical studies done by Abraham Maslow, Abraham Maslow তো মাল্টিপল ইন্টেলিজেন্স দেননি, তাহলে হচ্ছেই না। is not compatible with general intelligence G, which is most important, G ফ্যাক্টরের সঙ্গে পুরোপুরি কম্প্যাটিবল না হলেও এটি কিন্তু প্রধান ক্রিটিসিজম নয়, তার সবচেয়ে বেস্ট অ্যান্সার হচ্ছে আমাদের এ। The individual differences of students in a classroom are, শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের ব্যক্তিগত পার্থক্য কি? Disadvantageous as teachers need to control a diverse classroom, অসুবিধাজনক কারণ শিক্ষককে বৈচিত্র্যময় শ্রেণী নিয়ন্ত্রণ করতে হয়। Detrimental as they lead to student conflicts, ক্ষতিকর কারণ তা শিক্ষার্থীদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে। Inexpedient as they reduce the speed of curriculum transaction to the level of the slowest students, অনুপযুক্ত কারণ তা পাঠদানের গতি কমিয়ে দেয়। Advantageous as they lead teacher to explore a wider pool of cognitive structures, উপকারী কারণ তা শিক্ষককে বিভিন্ন জ্ঞানীয় কাঠামো অন্বেষণে সাহায্য করে। তাহলে ব্যক্তিগত পার্থক্য, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স কিন্তু সবসময় ক্লাসরুমকে সমৃদ্ধ করে। ঠিক আছে, তাহলে এখানের আমাদের অ্যান্সার হচ্ছে অ্যাডভান্টেজিয়াস as they lead teacher to explore a wider pool of cognitive structures। ঠিক আছে, বাকিগুলো কেন নয়? ডিসঅ্যাডভান্টেজ কিন্তু নয়, ডাইভার্সিটি কখনোই আমরা ডিসঅ্যাডভান্টেজ বলতে পারি না। ডেট্রিমেন্টাল, এটা ইন্ডিভিজুয়াল ডিফারেন্স কনফ্লিক্ট সৃষ্টি করতেই হবে এমন নয়। ঠিক আছে, আমরা টিচার হিসেবে আমাদেরকে শ্রেণীকক্ষকে ঠিক রাখতে হবে। সি হচ্ছে কারিকুলাম স্পিড কমলেও সেটি কিন্তু নেগেটিভ হিসেবে দেখা উচিত নয়। ঠিক আছে, তাহলে আমাদেরকে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স সবসময় কিন্তু অ্যাডভান্টেজ হিসেবে দেখতে হবে, তাহলে ডি হচ্ছে আমাদের অ্যান্সার। স্কুল বেসড অ্যাসেসমেন্ট ওয়াজ ইন্ট্রোডিউসড টু, বিদ্যালয় ভিত্তিক মূল্যায়ন চালু করা হয়েছিল। ডিসেন্ট্রালাইজ দ্য পাওয়ার অফ বোর্ডস অফ স্কুল এডুকেশন ইন দ্য কান্ট্রি, শিক্ষা বোর্ডের ক্ষমতা বিকেন্দ্রীকরণ করতে। এনশিওর দ্য হলিস্টিক ডেভেলপমেন্ট অফ অল দ্য স্টুডেন্টস, শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশ নিশ্চিত করতে। মোটিভেট টিচার্স টু punctiliously record all the activities of students for better interpretation of their progress, শিক্ষকদের শিক্ষার্থীদের অগ্রগতি বিস্তারিতভাবে নথিভুক্ত করতে উৎসাহিত করতে হবে, এখানে বানানটা হয়তো ভুল আছে। এনকারেজ স্কুলস টু এক্সেল বাই কম্পিটিং উইথ দ্য আদার স্কুলস ইন দেয়ার এরিয়া, বিদ্যালয়গুলির মধ্যে প্রতিযোগিতা তো চলবেই না। ঠিক আছে, তাহলে স্কুল বেসড অ্যাসেসমেন্ট এটার মূল উদ্দেশ্য কি? এটার মূল উদ্দেশ্য হলো হোলিস্টিক ডেভেলপমেন্ট, তাই না, 360 ডেভেলপমেন্ট। তাহলে এটার জন্য সবচেয়ে বেস্ট কি হচ্ছে? এনশিওর দ্য হোলিস্টিক ডেভেলপমেন্ট অফ অল দ্য স্টুডেন্টস, এটি হচ্ছে বেস্ট অ্যান্সার। ঠিক আছে, এ কেন হবে না? বোর্ড পাওয়ার কমানো প্রাইমারি এম কখনোই নয়, কোনো কিছুতেই আমরা পড়ে নিই যে বোর্ডের পাওয়ার কমাতে হবে। ঠিক আছে, সি হচ্ছে ডকুমেন্টেশন একটি অংশ। ঠিক আছে, এখানে কিন্তু ডকুমেন্টেশনটাই কিন্তু মূল উদ্দেশ্য নয়। আর কম্পিটিশন তো বললামই হবে না, তাই বি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট রিলেটেড টু আদার অপশনস,
নিম্নলিখিত কোনটি অন্যগুলির সঙ্গে সম্পর্কিত নয়? অর্গানাইজিং কোয়েশ্চেন অ্যান্সার সেশনস, প্রশ্নোত্তর পর্ব আয়োজন করা, টেকিং ফিডব্যাক ফ্রম স্টুডেন্টস অন এ টপিক, কোনো বিষয় নিয়ে শিক্ষার্থীদের মতামত নেওয়া, কন্ডাক্টিং কুইজ পরিচালনা করা, মডেলিং দ্য স্কিলস অফ সেলফ অ্যাসেসমেন্ট, আত্মমূল্যায়নের দক্ষতা প্রদর্শন করা। তাহলে কোনটা সম্পর্কিত নয় এটা তোমরা বুঝতেই পারবে। মডেলিং দ্য স্কিলস অফ সেলফ অ্যাসেসমেন্ট, বাকিগুলো সবই তো কোয়েশ্চেন অ্যান্সার, কুইজ, এই ধরনের ফিডব্যাক। সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে মডেলিং দ্য স্কিলস অফ সেলফ অ্যাসেসমেন্ট। ঠিক আছে, কেন বললাম এ বি সি সবই কিন্তু টিচার সেন্ট্রিক, কিন্তু ডি হচ্ছে স্টুডেন্ট সেন্ট্রিক, তাই ডি হচ্ছে আলাদা, ডি হচ্ছে আমাদের অ্যান্সার। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইজ কারেক্টলি ম্যাচড উইথ ইটস স্পেসিফাইড ডোমেন? নিম্নলিখিত কোন প্রশ্নটি তার নির্দিষ্ট জ্ঞানীয় ক্ষেত্রের সঙ্গে সঠিকভাবে মেলানো হয়েছে? কুড ইউ গ্রুপ ইউর স্টুডেন্টস অন দ্য বেসিস অফ দেয়ার অ্যাচিভমেন্ট ইন ম্যাথামেটিক্স এভালুয়েটিং? গণিতের সাফল্যের ভিত্তিতে শিক্ষার্থীদের দলবদ্ধ করতে পারবে কি? মূল্যায়ন। হোয়াট ওয়াজ দ্য টার্নিং পয়েন্ট ইন দ্য ক্রিকেট ম্যাচ টেলিকাস্টেড লাস্ট নাইট? ক্রিয়েটিং। গত রাতের ক্রিকেট ম্যাচের মোড় ঘোরানো মুহূর্ত কি ছিল? সৃষ্টি। এগুলো কি এটার সঙ্গে এটা ঠিক হচ্ছে নাকি এটা আমাদেরকে বার করতে হবে। রাইট ডাউন এ নিউ রেসিপি টু কুক চিকেন বাই ইউজিং হার্বস, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন। হার্ব ব্যবহার করে নতুন চিকেন রান্নার রেসিপি লেখো, প্রয়োগ। ডিটারমাইন হুইচ অফ দ্য গিভেন মেজার্স উড মোস্ট লাইকলি লিড টু অ্যাচিভ বেস্ট রেজাল্টস, অ্যানালাইজিং। প্রদত্ত ব্যবস্থাগুলির মধ্যে কোনটি সর্বোত্তম ফল দেবে তা নির্ধারণ করো, এটা বিশ্লেষণ। তাহলে কোনটা মিলছে? যদি আমরা দেখি একটা গণিতে সাফল্যের ভিত্তিতে শিক্ষার্থীদের দলবদ্ধ করতে পারবে কি, এটা মূল্যায়ন। গ্রুপিং করা বা দলবদ্ধ করা এটা কিন্তু অর্গানাইজেশন স্কিল বা অ্যাপ্লিকেশন স্কিল, এটা কি মূল্যায়ন নয়, তাই না? তাহলে এটা হচ্ছে না। গত রাতে ক্রিকেট ম্যাচের মোড় ঘোরানো মুহূর্ত কি ছিল? এটা সৃষ্টি। তাহলে একটা টার্নিং পয়েন্ট এখানে আমরা বার করছি, আইডেন্টিফাই করছি। তাহলে এখানে তো কোনো আমরা সৃষ্টি করছি না, তাহলে এটা আমরা অ্যানালিসিস করছি, এটা কিন্তু কোনো ক্রিয়েট করছি না আমরা কিছু। হার্ব ব্যবহার করে নতুন চিকেন রান্নার রেসিপি লেখো, তাহলে এটা নিউ রেসিপি লেখা, এটা ক্রিয়েটিং, এটা প্রয়োগ নয়। ঠিক আছে। লাস্ট হচ্ছে প্রদত্ত ব্যবস্থাগুলির মধ্যে কোনটি সর্বোত্তম ফল দেবে তা নির্ধারণ করা, বিশ্লেষণ। তাহলে এখানে বিভিন্ন মেজার বিশ্লেষণ করে আমরা বেস্ট অপশন নির্বাচন করব। তাহলে ডি এর সঙ্গে এই বিশ্লেষণ এটা যাচ্ছে, এটা হচ্ছে অ্যান্সার। Which of the following is the most effective way to convey students from disadvantaged sections that you expect them to participate and succeed? সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের অংশগ্রহণ ও সফলতার প্রত্যাশা বোঝানোর সবচেয়ে কার্যকর উপায় কোনটি? আর্টিকুলেট ইওর কনফিডেন্স ইন দেয়ার অ্যাবিলিটি টু সাকসিড, তাদের সফল হওয়ার ক্ষমতার প্রতি আপনার আস্থা প্রকাশ করা। ডেভেলপ ইওর ওন ইন্টারেস্ট ইন দ্য টপিক্স টু বি টট, পড়ানোর বিষয়ের প্রতি নিজের আগ্রহ বাড়ানো। কম্পেয়ার তো করাই চলবে না। এমফাসাইজ দ্য পয়েন্ট দ্যাট ইউ হ্যাভ হাই এক্সপেকটেশন অফ দেম, তাদের প্রতি আপনার উচ্চ প্রত্যাশার কথা জোর দিয়ে বলা। তাহলে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের অংশগ্রহণ ও সফলতার প্রত্যাশা বোঝানোর জন্য আমি বোঝাবো, তাহলে টিচার তার এক্সপেক্টেন্সি এফেক্ট অনুযায়ী শিক্ষকের বিশ্বাস শিক্ষার্থীর পারফরমেন্সের উপরে কিন্তু গুরুত্ব প্রদান করে। ঠিক আছে, টিচার যদি এক্সপেক্ট করে কিছু, সেটা যদি বোঝায় শিক্ষার্থীকে যে টিচার কিছু এক্সপেক্ট করছে, শিক্ষার্থী কিন্তু তখন সেই জিনিসটাকে আরো গুরুত্ব দেয়। ঠিক আছে, তাহলে এখানে সবচেয়ে বেস্ট অ্যান্সার হচ্ছে আর্টিকুলেট ইওর কনফিডেন্স ইন দেয়ার অ্যাবিলিটি টু সাকসিড, মানে তাদের সফল হওয়ার ক্ষমতার প্রতি আপনার আস্থা রাখতে হবে। আমি তাকে চাপ দিতে পারি না যে তোমাকে ভালো করতেই হবে, ঠিক আছে, কিন্তু আমি আমার হাব ভাবের মাধ্যমে তাকে বুঝিয়ে দেবো যে আমার তার উপর আস্থা আছে। এটি হচ্ছে সবচেয়ে বেস্ট অ্যান্সার। নেক্সট, ফলোয়িং আর দ্য এক্সাম্পলস অফ ডেভেলপমেন্ট ডিসঅর্ডার এক্সেপ্ট, নিম্নলিখিত সবই বিকাশজনিত ব্যাধির উদাহরণ, তবে কোনটি নয়? অটিজম, সেরিব্রাল পালসি, পোস্ট ট্রমাটিক স্ট্রেস, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। তাহলে অটিজম ডেভেলপমেন্ট ডিসঅর্ডার, তাই তো। সেরিব্রাল পালসি এটাও একটা ডেভেলপমেন্টাল ডিসেবিলিটি। এডিএইচডি এটা হচ্ছে ডেভেলপমেন্টাল, মানে নিউরো ডেভেলপমেন্টাল যেটা আমরা বলতে পারি। পোস্ট ট্রমাটিক এটা কিন্তু নয়, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। পোস্ট ট্রমাটিক মানে কি? এটা কিন্তু ট্রমা রিলেটেড ডিসঅর্ডার, এটা কোনো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার নয়, তাহলে সি হচ্ছে আমাদের অ্যান্সার। Multiple pedagogical techniques, assorted learning material, multiple assessment techniques, and varying the complexity and nature of the content are associated with which of the following? বিভিন্ন শিক্ষণ কৌশল, নানা ধরনের শিক্ষা সামগ্রী, বিভিন্ন মূল্যায়ন পদ্ধতি, বিষয়বস্তুর জটিলতা পরিবর্তন, এগুলি কোনটির সঙ্গে সম্পর্কিত? ইউনিভার্সাল ডিজাইন ফর লার্নিং, রেমিডিয়াল টিচিং, ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশনস, রেসিপ্রোকাল টিচিং। তাহলে ডিফারেন্ট টিচিং টেকনিক্স, অ্যাসেসমেন্ট মেথড, কন্টেন্ট ভেরিয়েশন সব কিছুই আছে, তাহলে এগুলি সব কি ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশন, তাই তো।
তাহলে এগুলো কি, এগুলো সবই কিন্তু আমাদের ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশন। ইউনিভার্সাল ডিজাইন ফর লার্নিং এটা অনেক ব্রড ফ্রেমওয়ার্ক, এই তিনটির ছাড়া অনেক কিছুই আছে, ঠিক আছে। রেমিডিয়াল টিচিং শুধুমাত্র উইক লার্নারদের জন্য, তাহলে এটা হচ্ছে না। রেসিপ্রোকাল টিচিংয়ে কি ডিসকাশন বেসড স্ট্র্যাটেজি বেশি ফলো করা হয়, তাহলে এটাও হচ্ছে না। সবচেয়ে বেস্ট হচ্ছে সি। হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু অ্যাবাউট গিফটেড লার্নার্স? মেধাবী শিক্ষার্থীদের সম্পর্কে নিম্নলিখিত কোন বক্তব্যটি সঠিক? দে মেক এভরিওয়ান এলস স্মার্টার অ্যান্ড আর এসেনশিয়াল ফর কোলাবোরেটিভ লার্নিং। তারা অন্য সকলকে আরও বুদ্ধিমান করে তোলে এবং সহযোগিতামূলক শিক্ষার জন্য অপরিহার্য। দে অলওয়েজ লিড আদার্স অ্যান্ড অ্যাজিউম এক্সট্রা রেসপন্সিবিলিটি ইন দ্য ক্লাসরুম। তারা সবসময় নেতৃত্ব দেয় এবং অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করে। দে মে অ্যাচিভ লোয়ার গ্রেডস ডিউ টু দেয়ার হাইটেন্ড সেন্সিটিভিটি। অতিরিক্ত অতিরিক্ত সংবেদনশীলতার কারণে তারা কম নম্বর পেতে পারে। দেয়ার ইম্পর্টেন্স ইজ প্রাইমারিলি ডিউ টু দেয়ার ব্রেন পাওয়ার। তাদের গুরুত্ব মূলত তাদের মস্তিষ্কের ক্ষমতার জন্য। তাহলে যদি আমরা এ দেখি, দে মেক এভরিওয়ান এলস স্মার্টার অ্যান্ড আর এসেন্সিয়াল ফর কোলাবোরেটিভ লার্নিং। সবাইকে স্মার্টার করে দিলে এটা কি হয়? মানে কেউ বোকা, তার সঙ্গে আমি একজন মেধাবী শিক্ষার্থীকে রেখে দিলাম, সে কি তাকে স্মার্ট করে দেবে? সেটা হবে না। তারপর বি হচ্ছে, দে অলওয়েজ লিড আদার্স অ্যান্ড অ্যাজিউম এক্সট্রা রেসপন্সিবিলিটি ইন দ্য ক্লাসরুম। সব গিফটেড লার্নার কিন্তু লিডার নয়, ঠিক আছে, তাহলে এটাও আমাদের হচ্ছে না। সি হচ্ছে, দে মে অ্যাচিভ লোয়ার গ্রেডস ডিউ টু দেয়ার হাইটেন্ড সেন্সিটিভিটি। এটা হতে পারে, ঠিক আছে, যেহেতু তারা অতিরিক্ত সংবেদনশীল তাই কখনো কখনো তারা কম নম্বর পেতে পারে। দেয়ার ইম্পর্টেন্স ইজ প্রাইমারিলি ডিউ টু দেয়ার ব্রেন পাওয়ার। শুধুমাত্র তাদের ব্রেন পাওয়ারের জন্য তাদের গুরুত্ব, এটাও নয়। তাহলে সি হচ্ছে আমাদের অ্যান্সার। ইনক্লুশন ইন স্কুলস প্রাইমারিলি ফোকাসেস অন। বিদ্যালয়ে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা মূলত গুরুত্ব দেয় কিসের উপর? মেকিং সাটল প্রভিশনস ফর স্পেশাল ক্যাটাগরি চিলড্রেন। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে। ফুলফিলিং দ্য নিডস অফ চিলড্রেন উইথ ডিসেবিলিটি অনলি। শুধুমাত্র প্রতিবন্ধী শিশুদের চাহিদা পূরণে। মিটিং দ্য নিড অফ দ্য ডিসেবলড চাইল্ড অ্যাট দ্য এক্সপেন্স অফ এন্টায়ার ক্লাস। পুরো শ্রেণীর ক্ষতি করে প্রতিবন্ধী শিশু চাহিদা পূরণে। ইনক্লুডিং দ্য এডুকেশনাল নিডস অফ ইলিটারেট প্যারেন্টস ইন স্কুলস। তাহলে নিরক্ষর অভিভাবকদের শিক্ষাগত চাহিদা অন্তর্ভুক্ত করতে। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, ঠিক আছে। ইনক্লুশন মানে সকলের জন্য যেটা হয়, সাপোর্টিভ, সবাইকে সাপোর্ট করার ব্যাপার, ঠিক আছে। তাহলে কারো ক্ষতি করে তো কিছু হয় না। তাহলে আমরা যদি বলি যে শুধুমাত্র প্রতিবন্ধী শিশুদের চাহিদা, ওইখানে তো নর্মাল ছেলে মেয়েরাও থাকবে, তাহলে এটা হবে না। পুরো শ্রেণীর ক্ষতি করে প্রতিবন্ধী শিশু চাহিদা পূরণ, এটাও হবে না। নিরক্ষর অভিভাবকদের মূল ফোকাস দিয়ে, এটাও হবে না। তাহলে সবচেয়ে বেস্ট হচ্ছে আমাদের এ। The cause of learned helplessness in children is there. শিশুদের শেখা অসহায়ত্বের কারণ হলো acquired behavior that they will not succeed. তারা সফল হবে না এই শেখা আচরণ। Callous attitude towards classroom activities. শ্রেণীকক্ষের কাজের প্রতি উদাসীন মনোভাব। Non compliance with expectations of their parents. অভিভাবকদের প্রত্যাশা পূরণ না করা। মোরাল ডিসিশন ফর নট টেকিং আপ স্টাডিজ সিরিয়াসলি। পড়াশোনাকে গুরুত্ব না দেওয়ার নৈতিক সিদ্ধান্ত। তাহলে শিশুদের শেখা অসহায়তা, ঠিক আছে। তাহলে অ্যাকোয়ার্ড বিহেভিয়ার দ্যাট দে উইল নট সাকসিড। লার্নিং হেল্পলেসনেস কিন্তু এটার জন্য হয়, তাহলে এটা হতে পারে। দেখি বাকিগুলো। পলাউস অ্যাটিটিউড টুয়ার্ডস ক্লাসরুম অ্যাক্টিভিটিস। পলাউস অ্যাটিটিউড ফল হতে পারে, পলাউস অ্যাটিটিউড ফল হতে পারে, কারণ হতে পারে না, তাই এটা হচ্ছে না। নন কমপ্লায়েন্স উইথ এক্সপেকটেশনস অফ দেয়ার প্যারেন্টস। প্যারেন্টাল এক্সপেকটেশন ইস্যু হতে পারে, কিন্তু এটাও সেকেন্ডারি। দেখি আরো। মোরাল ডিসিশন ফর নট টেকিং আপ স্টাডিজ সিরিয়াসলি। মোরাল ডিসিশন নয়, তাহলে পড়ছে কিন্তু তার মধ্যে একটা অসহায়তা আছে। সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে এ। এ হচ্ছে আমাদের অ্যান্সার। If a student is consistently getting lower grades in school, her parents can be advised to help her by। কোনো শিক্ষার্থী যদি ধারাবাহিকভাবে কম নম্বর পায় তবে তার অভিভাবকদের কি পরামর্শ দেওয়া উচিত? ওয়ার্কিং ইন ক্লোজ অ্যাসোসিয়েশন উইথ টিচার্স। শিক্ষকদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা। উইথ হোল্ডিং মোবাইল ফোনস, মুভিজ, কমিক্স অ্যান্ড এক্সট্রা টাইম ফর প্লে। মোবাইল, সিনেমা, কমিক্স, খেলাধুলার সময় বন্ধ করে দেওয়া। ন্যারেটিং হার দ্য হার্ডশিপস অফ লাইফ ফর দোজ হু ডু নট পজেস প্রপার এডুকেশন। অশিক্ষিত মানুষের জীবনের কষ্টের গল্প বলা। ফোর্সিং হার টু ওয়ার্ক হার্ডার অ্যাট হোম। বাড়িতে জোর করে বেশি পড়ানো, জোর করে বেশি পড়ানো চলবে না, ঠিক আছে। এখন এখনকার যুগে আমরা কিন্তু জোর করে মোবাইল, সিনেমা, কমিক্স, খেলাধুলার সময় বন্ধ করি না, তাই তো? এটাও হবে না, এটা এখন নেগেটিভ। অশিক্ষিত মানুষের জীবনের কষ্টের গল্প বলা, এটা ঠিক যাচ্ছে না। সবচেয়ে বেস্ট হচ্ছে শিক্ষকদের সঙ্গে ঘনিষ্ঠভাবে
কাজ করা। এ হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ডাজ নট ডিটার প্রবলেম সলভিং? নিম্নলিখিত কোনটি সমস্যা সমাধানে বাধা সৃষ্টি করে না? ইনসাইট, অন্তর্দৃষ্টি, মেন্টাল সেটস, মানসিক সেট, এন্ট্রেঞ্চমেন্ট, দৃঢ়ভাবে গেঁথে যাওয়া অভ্যাস, ফিক্সেশন, স্থির মানসিকতা। তাহলে ইনসাইট কিন্তু প্রবলেম সলভিং এ সাহায্য করে, আমরা সবাই জানি। অন্তর্দৃষ্টি যদি থাকে তাহলে সেটা প্রবলেম সলভ করবে। তাহলে এ হচ্ছে আমাদের অ্যান্সার। Next, a teacher is connecting a text to the previously learned text and showing children how to summarize it. She is একজন শিক্ষক একটি নতুন পাঠকে পূর্বে শেখা পাঠের সঙ্গে যুক্ত করেছেন এবং শিশুদের সারাংশ করতে শেখাচ্ছেন। তিনি কি করছেন? হেল্পিং চিলড্রেন টু ডেভেলপ দেয়ার ওন স্ট্র্যাটেজি টু কম্প্রিহেন্ড ইট, শিশুদের নিজস্ব অনুধাবন কৌশল গড়ে তুলতে সাহায্য করছেন। ইনসিনিউটিং দ্যাট দেয়ার ইজ নো নিড টু গো থ্রু দ্য এন্টায়ার টেক্সট, বোঝাচ্ছেন যে পুরো পাঠ পড়ার দরকার নেই। রিইনফোর্সিং দ্য ইম্পর্টেন্স অফ টেক্সট ফ্রম দ্য অ্যাসেসমেন্ট পয়েন্ট অফ ভিউ, মূল্যায়নের দৃষ্টিকোণ থেকে পাঠের গুরুত্ব বাড়াচ্ছেন। এনকারেজিং চিলড্রেন টু মাগ ইট আপ ইফেক্টিভলি, শিশুদের মুখস্থ করতে উৎসাহিত করছে। মুখস্থ তো হবেই না, সবাই জানি আমরা। তাহলে এ কি? হেল্পিং চিলড্রেন টু ডেভেলপ দেয়ার ওন স্ট্র্যাটেজি টু কম্প্রিহেন্ড ইট হতে পারে। ইনসিনিউটিং দ্যাট দেয়ার ইজ নো নিড টু গো থ্রু দ্য এন্টায়ার টেক্সট, পুরো টেক্সট না পড়ার কথা বলা হয়নি, ঠিক আছে। রিইনফোর্সিং দ্য ইম্পর্টেন্স অফ টেক্সট ফ্রম দ্য অ্যাসেসমেন্ট পয়েন্ট অফ ভিউ, অ্যাসেসমেন্ট কিন্তু এখানে ফোকাস নয়। তাহলে এ হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, what kind of errors is common between a learner who is learning his mother tongue and the learner who learns the same language as a second language? মাতৃভাষা শেখা শিক্ষার্থী ও একই ভাষা দ্বিতীয় ভাষা হিসেবে শেখা শিক্ষার্থীর মধ্যে কোন ধরনের ভুল সাধারণ? ওভার জেনারেলাইজেশন, অতি সাধারণীকরণ, সিম্পলিফিকেশন, সরলীকরণ, ডেভেলপমেন্টাল, বিকাশজনিত ভুল, হাইপার কারেকশন, অতি সংশোধন। তাহলে মাদার টাং ও সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নার দুজনেরই কিন্তু ডেভেলপমেন্ট এরার্স কমন হতে পারে, ঠিক আছে। তাহলে ডেভেলপমেন্টাল হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, দ্য স্ট্রেস এফেক্টস পারফরমেন্স ইন এক্সামিনেশনস, দিস ফ্যাক্ট রিফ্লেক্টস হুইচ অফ দ্য ফলোইং রিলেশনশিপস? মানসিক চাপ পরীক্ষার ফলাফলকে প্রভাবিত করে, এটি কোন সম্পর্ককে নির্দেশ করে? কগনিশন ইমোশন, জ্ঞান ও আবেগের সম্পর্ক, স্ট্রেস ওমিশন, চাপ ও ভুলে যাওয়ার সম্পর্ক, পারফরমেন্স অ্যাংজাইটি, কর্মদক্ষতা উদ্বেগের সম্পর্ক, কগনিশন কম্পিটিশন, জ্ঞান ও প্রতিযোগিতার সম্পর্ক। তাহলে এ হচ্ছে কি? কগনিশন ইমোশন হতে পারে। স্ট্রেস ওমিশন, দিস ফ্যাক্টর ফলোইং রিলেশনশিপ, স্ট্রেস পারফরমেন্সকে এফেক্ট করে। তাহলে ওমিশন কিন্তু স্পেসিফিক নয়, তাহলে এটা হচ্ছে না। পারফরমেন্স এংজাইটি হতে পারে, এংজাইটি এফেক্ট আছে কিন্তু ব্রোডার রিলেশন কিন্তু কগনিশন ইমোশন এটাতেই যাচ্ছে। কগনিশন কম্পিটিশন, কম্পিটিশন কিন্তু এখানে ইররেলিভেন্ট, তাহলে এ হচ্ছে আমাদের অ্যান্সার। Next, a teacher is trying to counsel a child who is not performing well after an accident. Which one of the following is most appropriate about counseling in schools? তাহলে একজন শিক্ষক দুর্ঘটনার পর খারাপ ফল করা একটি শিশুকে কাউন্সেলিং করছেন। বিদ্যালয়ে কাউন্সেলিং সম্পর্কে কোন বক্তব্যটি সবচেয়ে উপযুক্ত? ইট ইজ অ্যাবাউট দ্য প্যালিয়েটিভ মেজার্স ফর মেকিং পিপল কমফোর্টেবল, এটি শুধু মানুষকে স্বস্তি দেওয়ার ব্যবস্থা। ইট বিল্ডস সেলফ কনফিডেন্স অফ পিপল বাই লেটিং দেম এক্সপ্লোর দেয়ার ওন থটস, এটি মানুষকে নিজের চিন্তা অনুসন্ধানের মাধ্যমে আত্মবিশ্বাস গড়ে তুলতে সাহায্য করে। ইট ইজ অ্যাবাউট গিভিং দ্য বেস্ট পসিবল অ্যাডভাইস টু স্টুডেন্টস অ্যাবাউট দেয়ার ফিউচার ক্যারিয়ার অপশনস, এটি শিক্ষার্থীদের ভবিষ্যৎ পেশা সম্পর্কে পরামর্শ দেওয়া। ইট ক্যান বি ডান অনলি বাই প্রফেশনাল এক্সপার্টস, এটি শুধুমাত্র পেশাদার বিশেষজ্ঞদের দ্বারা করা সম্ভব। টিচাররা করছে, তাহলে এটা তো প্রথমেই বাদ হয়ে গেল। এটা কি? এটি শুধু মানুষকে স্বস্তি দেওয়ার ব্যবস্থা, শুধু কমফোর্ট দেওয়া নয়, এখানে কাউন্সেলিং, হ্যাঁ, স্বস্তি দেওয়ার ব্যবস্থা শুধু কিন্তু এখানে নয়। এটি মানুষকে নিজের চিন্তা অনুসন্ধানের মাধ্যমে আত্মবিশ্বাস গড়ে তুলতে সাহায্য করে, হতে পারে। এটি শিক্ষার্থীদের ভবিষ্যৎ পেশা সম্পর্কে কি পরামর্শ দেবে? বি হচ্ছে আমাদের অ্যান্সার। Next, which of the following would encourage the least a student who wants to become a highly creative theater artist? তাহলে একজন শিক্ষার্থী অত্যন্ত সৃজনশীল নাট্যশিল্পী হতে চায়, নিম্নলিখিত কোনটি তাকে সবচেয়ে কম উৎসাহিত করবে? ট্রাই টু উইন দ্য স্টেট লেভেল কম্পিটিশন দ্যাট উইল এনশিওর ইয়োর স্কলারশিপ এগুলো হয় না, এটা হতে পারে, দেখি অপশন। ডেভেলপ এমপ্যাথেটিক অ্যামিকেবল সাপোর্টিভ রিলেশনশিপস উইথ ইয়োর পিয়ার থিয়েটার আর্টিস্ট, মানে হচ্ছে সহ নাট্যশিল্পীদের সঙ্গে সহানুভূতিশীল ও সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলা। ডেভোট ইয়োর টাইম টু চুজ থিওরিটিক্যাল স্কিলস দ্যাট ইউ ফাইন্ড মোস্ট এনজয়েবল, যেসব নাট্য দক্ষতা সবচেয়ে উপভোগ করে সেগুলিতে সময় দেওয়া। রিড অ্যাবাউট দ্য পারফরমেন্সেস অফ দ্য ওয়ার্ল্ডস বেস্ট থিয়েটার আর্টিস্ট অ্যান্ড ট্রাই টু লার্ন, বিশ্বের সেরা নাট্যশিল্পীদের অভিনয় সম্পর্কে পড়ে শেখার চেষ্টা করা। তাহলে এটাও তাকে উৎসাহিত করবে, এটাও তাকে উৎসাহিত করবে, এটাও তাকে উৎসাহিত করবে। শুধুমাত্র বৃত্তি পাওয়ার জন্য তুমি
প্রতিযোগিতা অংশগ্রহণ করো, এটা হবে না, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আর এখানে বলেছে সবচেয়ে কম উৎসাহিত করবে, সবচেয়ে কম উৎসাহিত কিন্তু এটি করবে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার এ। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং theorists would be of the opinion that students study hard for their personal growth and development? তাহলে নিম্নলিখিত কোন তাত্ত্বিক মনে করেন যে শিক্ষার্থীরা ব্যক্তিগত বিকাশের জন্য কঠোর অধ্যয়ন করে? বান্দুরা, মাসলো, স্কিনার না পিয়াজে? তাহলে আমরা বান্দুরার সোশ্যাল লার্নিং থিওরি যদি পড়ি, তাহলে তিনি তো সোশ্যাল লার্নিং থিওরি বলেছেন সবাই শিখবো একসঙ্গে। তারপর আমরা যদি স্কিনার দেখি, স্কিনার রিইনফোর্সমেন্ট বেসড থিওরি দিয়েছে, সেখানে এইসব কিছু নেই। আর পিয়াজে তো কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি, তাহলে এখানে সবচেয়ে বেশি যাচ্ছে কি মাসলো। মাসলো হচ্ছে আমাদের অ্যান্সার। হুইচ অফ দ্য ফলোইং ফ্যাক্টর সাপোর্টস লার্নিং ইন এ ক্লাসরুম? নিম্নলিখিত কোন উপাদানটি শ্রেণীকক্ষে শেখাকে সমর্থন করে? ইনক্রিজিং দ্য নাম্বার অফ টেস্টস টু মোটিভেট চিলড্রেন টু লার্ন, শেখার জন্য বেশি বেশি পরীক্ষা নেওয়া। সাপোর্টিং দ্য অটোনমি অফ চিলড্রেন বাই দ্য টিচার্স, শিক্ষকদের দ্বারা শিশুদের স্বায়ত্তশাসন সমর্থন করা। স্টিকিং টু ওয়ান পার্টিকুলার মেথড অফ ইনস্ট্রাকশন টু মেনটেন ইউনিফর্মিটি, একই শিক্ষণ পদ্ধতি অনুসরণ করা। ইনক্রিজিং দ্য টাইম ইন্টারভেল অফ পিরিয়ডস ফ্রম 40 মিনিটস টু 50 মিনিটস, ক্লাসের সময় 40 মিনিট থেকে 50 মিনিট করা। তাহলে অটোনমি সাপোর্ট এটা কি ইন্ট্রিনসিক মোটিভেশন আর লার্নিং বাড়ায়, তাই তো? তাহলে এ যদি করি, বেশি যদি পরীক্ষা নিই তাহলে এটা কিন্তু নেগেটিভ, ঠিক আছে? শিক্ষকদের দ্বারা শিক্ষার্থীদের স্বায়ত্তশাসন সমর্থন করা হতে পারে। একই শিক্ষণ পদ্ধতি অনুসরণ করা, একই শিক্ষণ পদ্ধতি সবার জন্য চলবে না, তাহলে এটাও হবে না। ক্লাসের সময়সীমা বাড়ালেই কিন্তু হবে না, তাহলে সবচেয়ে বেস্ট হচ্ছে আমাদের বি। নেক্সট, ম্যাচিওর স্টুডেন্টস, পরিণত শিক্ষার্থীরা বিলিভ দ্যাট ইমোশন হ্যাজ নো প্লেস ইন দেয়ার স্টাডিজ, মনে করে পড়াশোনায় আবেগের কোনো স্থান নেই। রিজলভ ইজিলি অল দেয়ার কনফ্লিক্টস উইথ দেয়ার ইন্টেলেক্ট, সব দ্বন্দ্ব সহজেই বুদ্ধি দিয়ে সমাধান করে। সামটাইমস নিড ইমোশনাল সাপোর্ট ইন দেয়ার স্টাডিজ, কখনো কখনো পড়াশোনায় মানসিক সহায়তা প্রয়োজন হয়। ডু নট গেট আপসেট বাই স্টাডিজ ইন ডিফিকাল্ট সিচুয়েশনস, কঠিন পরিস্থিতিতেও পড়াশোনা নিয়ে বিচলিত হয় না। তাহলে দেখো এ বলছে মনে মনে করে পড়াশোনায় আবেগের কোনো স্থান নেই, এটা তো হবেই না। স্থান আছে, ইমোশনাল লার্নিং বা ইমোশনাল ইন্টেলিজেন্স আমরা ওই জন্যই পড়ছি। সব দ্বন্দ্ব সহজেই বুদ্ধি দিয়ে সমাধান করে, সব কনফ্লিক্ট সহজে সলভ করা যায় না, কখনো কখনো হেল্প লাগে। কখনো কখনো পড়াশোনায় মানসিক সহায়তা প্রয়োজন হয়, হ্যাঁ হতে পারে। কঠিন পরিস্থিতিতেও পড়াশোনা নিয়ে বিচলিত হয় না, হতেই পারে, ঠিক আছে। ম্যাচিওর লার্নারও আপসেট হতে পারে, তাহলে এটা হচ্ছে না, আমাদের সি হচ্ছে অ্যান্সার। Next, a child coming to preschool for the first time cries profusely. After 2 years, when the same child goes to the primary school for the first time, he does not express his tension by crying, rather his shoulder and the neck muscles become tense. This change in his behavior can be explained on the basis of which of the following principles? একটি শিশু প্রথমবার প্রি স্কুলে এসে খুব কাঁদে, 2 বছর পরে একই শিশু প্রথমবার প্রাথমিক বিদ্যালয়ে এসে আর কাঁদে না, বরং তার কাঁধ ও ঘাড়ের পেশি টান টান হয়ে যায়। এই পরিবর্তন কোন নীতির মাধ্যমে ব্যাখ্যা করা যায়? ডেভেলপমেন্ট প্রসিডস ইন এ সিকোয়েন্সিয়াল ম্যানার, বিকাশ ধারাবাহিকভাবে ঘটে। ডেভেলপমেন্ট ইজ গ্র্যাজুয়াল, বিকাশ ধীরে ধীরে ঘটে। ডেভেলপমেন্ট ইজ ডিফারেন্ট ইন ডিফারেন্ট পিপল, মানুষের বিকাশ ভিন্ন ভিন্ন হয়। ডেভেলপমেন্ট ইজ ক্যারেক্টারাইজড বাই ডিফারেন্সিয়েশন অ্যান্ড ইন্টিগ্রেশন, বিকাশ পার্থক্যকরণ ও সমন্বয় দ্বারা চিহ্নিত। তাহলে প্রথমে তার ইমোশন কি হচ্ছে, ক্রাইং এর মাধ্যমে প্রকাশ পেয়েছে, পরে কিন্তু তার বিহেভিয়ার কন্ট্রোল হয়েছে আরো, তাই না? কন্ট্রোল করতে পারছে নিজেকে, তাহলে এটা কি ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন, তাই না? এটা তার পার্থক্যকরণ হয়েছে আর সমন্বয়, নিজেকে সমন্বয় করতে পারছে। তাহলে ডি হচ্ছে আমাদের অ্যান্সার। ডেভেলপমেন্টের যে প্রিন্সিপালগুলো আছে সেগুলো ভালো করে পড়বে, তাহলে এই কোশ্চেনগুলো করতে পারবে। লাস্ট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ ট্রু? নিম্নলিখিত কোন বক্তব্যটি সঠিক? জেনেটিক মেকআপ ইম্প্যাক্টস রেসপন্সিভনেস অফ অ্যান ইন্ডিভিজুয়াল টু কোয়ালিটিস অফ দ্য এনভায়রনমেন্ট, জিনগত গঠন পরিবেশের প্রতি ব্যক্তির প্রতিক্রিয়াকে প্রভাবিত করে। অ্যাডপটিভ চিলড্রেন পজেস সেম আইকিউস অ্যাজ দেয়ার অ্যাডপটিভ সিবলিংস, দত্তক নেওয়া শিশুদের আইকিউ তাদের দত্তক ভাই বোনদের মতোই হয়। এক্সপিরিয়েন্স ডাজ নট ইনফ্লুয়েন্স ব্রেন ডেভেলপমেন্ট, অভিজ্ঞতা মস্তিষ্কের বিকাশকে প্রভাবিত করে না। ইন্টেলিজেন্স রিমেইনস আনএফেক্টেড বাই স্কুলিং, বিদ্যালয় শিক্ষা বুদ্ধিমত্তাকে প্রভাবিত করে না। তাহলে হ্যারিডিটি আর এনভায়রনমেন্টের ইন্টারাকশনের মধ্যেই কিন্তু ডেভেলপমেন্ট হয়, আমরা সবাই জানি, ঠিক আছে। তাহলে এ বলেছে জেনেটিক মেকআপ ইম্প্যাক্টস রেসপন্সিভনেস অফ অ্যান ইন্ডিভিজুয়াল টু কোয়ালিটিস অফ দ্য এনভায়রনমেন্ট, হতে পারে। অ্যাডাপটিভ চিলড্রেন পজেসেস সেম আইকিউ, না সেম আইকিউ হয় না। এক্সপিরিয়েন্স ডাজ নট এক্সপিরিয়েন্স করে ইনফ্লুয়েন্স করে, তাহলে এটাও হচ্ছে না। ইন্টেলিজেন্স রিমেন্স আনএফেক্টেড বাই স্কুলিং,
স্কুলিং ইন্টেলিজেন্সে প্রভাব ফেলে, তাহলে ডি আমাদের হচ্ছে না, এ হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আজকে আমাদের ভিডিওটি একটু বড় হয়ে গেল, শেষের দিকে কোশ্চেনগুলো খুব বেশি আমি এক্সপ্লেনও করতে পারলাম না, সেই জন্য আমি ক্ষমা প্রার্থী। পরের দিন থেকে আমরা আরও প্রথম দিকের কোশ্চেনগুলোকে একটু কম কম এক্সপ্লেন করার চেষ্টা করবো, যাতে প্রত্যেকটা কোশ্চেনেই আমি সময় দিতে পারি। আশা করি তোমাদের ভিডিওগুলি ভালো লাগছে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব আর কমেন্ট করে যেও, তাহলে আমি মোটিভেশন পাবো আরও ভিডিও আনার জন্য। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। থ্যাংক ইউ সবাইকে।